এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী পরপর বিভিন্ন ক্লাস আলোচনা করা হচ্ছে। তবে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি। আর জিওগ্রাফির যে টপিকগুলো রয়েছে, যেমন ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, পৃথিবীর ভূগোল, জ্যোতির্বিজ্ঞান, ভূমিরূপ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা পরপর আলোচনা করব এবং এ সম্পর্কে মাল্টিপল চয়েসের এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হবে। আমাদের প্রথমে যে ভারতের ভূগোল রয়েছে, এই ভারতের ভূগোলকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা ভারতের ভূগোল সরাসরি এবং আর একটা হচ্ছে ভারতের ম্যাপ বা ইন্ডিয়ান ম্যাপ হিসাবে। তাহলে আজকে আমাদের ইন্ডিয়ান ম্যাপের দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা ইন্ডিয়ান ম্যাপের উপরে একটা ক্লাস করেছি, তাহলে আজকে আমাদের ইন্ডিয়ান ম্যাপের উপরে দ্বিতীয় ক্লাস। তাহলে ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, ভারতের বৃহত্তম উপকূলবর্তী সীমান্ত রয়েছে কোন রাজ্যের? এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ। এখানে আনসার হবে হচ্ছে গুজরাট। ভারতের বৃহত্তম উপকূলবর্তী রাজ্যের সীমান্ত রয়েছে গুজরাটের। তাহলে গুজরাটের এখান থেকে শুরু করে তোমার এই পর্যন্ত এক দীর্ঘতম বা বৃহত্তম সীমান্ত অবস্থান করেছে। আমরা গত ক্লাসে পড়েছি ভারতের উপকূলবর্তী 9টা রাজ্য রয়েছে, পশ্চিম উপকূলে 5টা এবং পূর্ব উপকূলে 4টে। এই 9টা উপকূলবর্তী রাজ্যের মধ্যে দীর্ঘতম সীমান্ত রয়েছে গুজরাটের। পরবর্তী কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম উপকূলবর্তী সীমান্ত কোন রাজ্যের রয়েছে? তাহলে এখানে অপশন হচ্ছে সি, গোয়া। ক্ষুদ্রতম উপকূলবর্তী সীমান্ত রয়েছে গোয়ার। তাহলে আমরা বৃহত্তম বা দীর্ঘতম উপকূলবর্তী সীমান্ত পেয়েছি গুজরাটের, তারপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য এবং ছোট রাজ্য রয়েছে গোয়া। আর গোয়ার হচ্ছে ভারতের সবথেকে ক্ষুদ্রতম উপকূলবর্তী সীমান্ত বিশিষ্ট রাজ্য। তাহলে অপশন সি হচ্ছে আনসার। কোন রাজ্যের উপকূল রেখাকে কাথিয়াবার উপকূল রেখা বলা হয়? অপশন বি আনসার। গুজরাটের উপকূল রেখার নাম হচ্ছে কাথিয়াবার উপকূল রেখা, আর এই কাথিয়াবার উপকূল রেখাই হচ্ছে ভারতের দীর্ঘতম উপকূল রেখা। ভারতের কোন রাজ্যের উপকূল রেখাকে মালাবার উপকূল রেখা বলা হয়? তাহলে প্রথমে রয়েছে কাথিয়াবার উপকূল রেখা, পরে কোঙ্কণ উপকূল রেখা, কর্ণাটক উপকূল রেখা এবং শেষে রয়েছে মালাবার উপকূল রেখা, অর্থাৎ কেরলের উপকূল রেখাকে বলা হয় মালাবার উপকূল রেখা। অপশন বি হচ্ছে আনসার। তাহলে কেরালার উপকূল রেখাকে কি বলা হয়? মালাবার উপকূল রেখা। পরের কোশ্চেন, ভারতের কোন উপকূল রেখায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? অর্থাৎ একবার শীতের সময়, একবার বর্ষার সময় বৃষ্টিপাত হয়, 2বার বৃষ্টিপাত হয়। সেটা হচ্ছে তামিলনাড়ু উপকূল রেখা, অর্থাৎ করমণ্ডল উপকূল রেখা। করমণ্ডল। তাহলে তামিলনাড়ু উপকূল রেখার নাম কি আছে? করমণ্ডল উপকূল রেখা। তাহলে অপশন এ হচ্ছে আনসার। করমণ্ডল উপকূল রেখায় বছরে 2বার বৃষ্টিপাত হয়, একবার বর্ষার সময়, একবার শীতের সময়। পরবর্তী কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যকে স্পর্শ করেছে? আনসার হচ্ছে সি, ভারতের 8টি রাজ্যকে কর্কট ক্রান্তি রেখা স্পর্শ করেছে। তাহলে আমরা দেখব সেই 8টা রাজ্য কি কি রয়েছে। কর্কট ক্রান্তি রেখা গুজরাট থেকে শুরু হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে মিজোরামকে স্পর্শ করেছে এবং মায়ানমারে চলে গেছে। তাহলে প্রথমে যে রাজ্যকে স্পর্শ করেছে সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের পরে স্পর্শ করেছে রাজস্থান, রাজস্থানের পরে হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে ছত্তিশগড়, ছত্তিশ পরে হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পরে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পরে হচ্ছে ত্রিপুরা এবং শেষে হচ্ছে মিজোরাম। তাহলে এই 8টা রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,
ত্রিপুরা এবং মিজোরাম। এর আটটা রাজ্যকে স্পর্শ করে কর্কট ক্রান্তি রেখা গেছে, বা 8টা রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। অনেক সময় কোশ্চেন আসে, একটা অপশন থাকে হচ্ছে উত্তরপ্রদেশ, এখান থেকে 3টে অপশন এবং একটা অপশন থাকে উত্তরপ্রদেশ, যে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি, এরকম কোশ্চেন এসেছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ সাধারণত আনসারটা হয়। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কটা রাজ্যকে স্পর্শ করেছে? আমরা জানি ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান। আর এই প্রমাণ দ্রাঘিমা রেখা 5টা রাজ্যকে স্পর্শ করেছে। তাহলে সেই 5টা রাজ্য কি কি আছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রথমে স্পর্শ করেছে উত্তরপ্রদেশকে, তারপরে রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ, এরপরে রয়েছে ছত্তিশগড়, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং শেষে হচ্ছে ওড়িশা। এই 5টা রাজ্যকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখায় স্পর্শ করেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। এই 5টা রাজ্যের উপর দিয়ে তোমার ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গেছে। পরে কোশ্চেন, সর্বাধিক দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে কোন রাজ্যের? মানে ভারতের যে 28টি রাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে, তার মধ্যে কোন রাজ্যের সঙ্গে সবথেকে বেশি দেশের সীমান্ত রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? তাহলে এখানে অপশন হচ্ছে ডি, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন দেশের সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে ভুটানের সীমান্ত রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। এছাড়া ভারতে আরও 2টো রাজ্য আছে, যে 2টো রাজ্য 3টে করে দেশের সঙ্গে সীমান্ত স্পর্শ করেছে। তাহলে সেই রাজ্যটা কি হবে? যেমন সিকিম, সিকিম নেপালের সাথে, ভুটানের সাথে এবং চীনের সাথে সীমান্ত রয়েছে। এছাড়া কি রয়েছে? অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের মায়ানমার, চীন এবং ভুটান, এই 3টে দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। তাহলে এইখানে আনসার হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ না থেকে যদি সিকিম থাকে তবে সেটাও আনসার হতে পারত, অরুণাচল প্রদেশ থাকলে সেটাও আনসার হতে পারত। কারণ ভারতের 3টে রাজ্য রয়েছে, এই 3টে রাজ্য 3টে করে দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করেছে। এছাড়া এরকম আর কোনো রাজ্য নেই যে 3টে দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। তাহলে কি কি? পশ্চিমবঙ্গ, সিকিম আর হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় রয়েছে? পুরী, দীঘা, মেরিনা বিচ, গোয়া। অপশন সি, মেরিনা বিচ। চেন্নাইতে অবস্থান করেছে, চেন্নাই উপকূল রেখার রয়েছে মেরিনা বিচ, আর এটা হচ্ছে ভারতের মধ্যে দীর্ঘতম বিচ বা সৈকত রেখা। পরে কোশ্চেন, ভ্যানিশ অফ দ্য ইস্ট নামে পরিচিত ভারতের কোন উপকূল রেখা? ভ্যানিশ অফ দ্য ইস্ট। অপশন সি হচ্ছে আনসার, মালাবার উপকূল রেখা ভ্যানিশ অফ দ্য ইস্ট নামে পরিচিত। তাহলে আমরা এর আগে পড়েছি, তোমার কেরালার উপকূল রেখার নাম হচ্ছে মালাবার উপকূল রেখা, আর এই মালাবার উপকূল রেখায় ভ্যানিশ অফ দ্য ইস্ট নামে পরিচিত। পরে কোশ্চেন, দাদরা নগর হাভেলি এবং দমন দিউর প্রশাসনিক রাজধানীর নাম কি? অপশন বি হচ্ছে আনসার, দমন। দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এর প্রশাসনিক রাজধানী হচ্ছে দমন। এর আগে 2020 সালের আগে দাদরা নগর হাভেলি একটা কেন্দ্রশাসিত রাজ্য ছিল এবং দমন ও দিউ আলাদা কেন্দ্রশাসিত রাজ্য ছিল, অর্থাৎ 2টো ছিল। কিন্তু 2020 সালে দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে এবং তার প্রশাসনিক রাজধানী বানানো হয়েছে দমনকে। এবং দাদরা ও নগর হাভেলি যখন ছিল তখন এই দাদরা ও নগর হাভেলির প্রশাসনিক রাজধানী ছিল সিলভাসা। এবং
দমন ও দিউর প্রশাসনিক রাজধানী ছিল দমন। এখন একসঙ্গে করে দেওয়ার পরে দমন হয়েছে বা দমনটাকে রয়েছে, সিলবাসাকে করা হয়নি। তাহলে অপশন বি হচ্ছে আনসার। লাক্ষা দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? লাক্ষা দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি। অপশন বি হচ্ছে আনসার। এছাড়া কি রয়েছে? পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। সিলভাসা, দাদরা নগর হাভেলি, আমরা পড়লাম দাদরা নগর হাভেলি হচ্ছে সিলভাসা। আর নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি? ভারতের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে মাহে। অপশন বি হচ্ছে আনসার। ভারতের ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে এবং ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ। তাহলে ভারতের বৃহত্তম জেলা কোথায় অবস্থান করেছে? কচ্ছ। এবং মাহে কোথায় অবস্থান করেছে? কেরালার কাছে মাহে অবস্থান করেছে, ভারতের ক্ষুদ্রতম জেলা। এইখানে একটু ইতিহাস আছে, আমাদের পড়তে হবে। মাহে, ইয়ানাম, কারিকাল এই তিনটেই হচ্ছে তোমার পন্ডিচেরির অংশ। পন্ডিচেরি আমরা জানি আমাদের একটি অন্যতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে পন্ডিচেরি। আর পন্ডিচেরি কেন্দ্রশাসিত যে রাজ্য রয়েছে সেটা 4টে জায়গায় অবস্থান করেছে, অর্থাৎ 4টে জায়গা মিলে একটা পন্ডিচেরি নামকরণ করা হয়েছে। যেমন তামিলনাড়ুতে অবস্থান করেছে 2টো অংশ, সরাসরি একটা পন্ডিচেরি মানে মেন যে পন্ডিচেরি সেইটা কোথায় অবস্থান করেছে? তামিলনাড়ুতে। এছাড়া আর একটা অংশ অবস্থান করেছে তামিলনাড়ুতে, সেটা হচ্ছে তোমার কারিকাল। তাহলে তামিলনাড়ুতে মেন পন্ডিচেরি এবং পন্ডিচেরির অংশ কারিকাল অবস্থান করেছে। আর ইয়ানাম অবস্থান করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। আর মাহে অবস্থান করেছে কেরল রাজ্যে। তাহলে ইয়ানাম, পন্ডিচেরি, কারিকাল, মাহে এই 4টে মিলে একটা পন্ডিচেরি নামকরণ করা হয়েছে এবং 4টে মিলে একটা কেন্দ্রশাসিত রাজ্য, সেটা হচ্ছে পন্ডিচেরি। আর মেন পন্ডিচেরি কোথায় অবস্থান করেছে? তামিলনাড়ুতে। তাহলে পন্ডিচেরির 2টো অংশ তামিলনাড়ুতে, একটা মেন পন্ডিচেরি আর কারিকাল, এবং অন্ধ্রপ্রদেশে ইয়ানাম, কেরালাতে মাহে। আর এই মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা। আর সবথেকে বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, গুজরাটের। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? এর আগে আমরা দেখেছি নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি? ভারতবর্ষ যখন স্বাধীন হয় তারপরে ভাষার ভিত্তিতে কমিশন গঠিত হওয়ার আগেই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য গঠিত হয়, সেটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। কত সালে গঠিত হয়েছে? 1953 সালে গঠিত হয়েছে। অর্থাৎ ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর এই অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন নিয়ে ইতিহাস রয়েছে। আগে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ একসঙ্গে ছিল এবং তার নাম ছিল মাদ্রাজ। কি ছিল? মাদ্রাজ। আর এই মাদ্রাজে একজন গান্ধীবাদী নেতা ছিল যার নাম হচ্ছে পট্টিশ্রী রামালু। আর এই পট্টিশ্রী রামালু স্বাধীনতা পরবর্তী সময় অর্থাৎ 1952 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দীর্ঘ অনশন করে, অর্থাৎ প্রায় 56 দিন অনশন করে এবং 56 দিন অনশন করার পরে তিনি মারা যান। এবং মারা যাওয়ার পরে মাদ্রাজে এক ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আর উত্তেজনা সৃষ্টি হলে মাদ্রাজ থেকে একটা অংশকে অন্ধ্রপ্রদেশ বানানো হয় এবং বাকি অংশটার নামকরণ করা হয় তামিলনাড়ু। অর্থাৎ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ 1953 সালে গঠিত হয়েছে। কত সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা হয়? অপশন
বি হচ্ছে আনসার। 1966 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা হয়েছে। তবে তৎকালীন সময়ে পাঞ্জাবের নাম ছিল পেপসু। পেপসু, আর এই পেপসু ভেঙেই পাঞ্জাব এবং হরিয়ানা হয়েছে, অর্থাৎ অবিভক্ত পাঞ্জাবের নাম ছিল পেপসু, আর এই পাঞ্জাব ভেঙে কী হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা। আর এই পেপসু ভাঙার আগে তোমার শাহ কমিশন গঠন করা হয়, শাহ। আর এই শাহ কমিশনের সুপারিশ অনুসারে 1966 সালে পাঞ্জাবকে ভাঙা হয়, পাঞ্জাবকে ভেঙে পাঞ্জাব হরিয়ানা গঠন করা হয় এবং তাদের রাজধানী গঠন করা হয়েছিল চণ্ডীগড়কে। রাজধানীকে করা হয় চণ্ডীগড়কে, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানার একটাই রাজধানী, সেটা হচ্ছে চণ্ডীগড়, কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের নবীনতম রাজ্যের নাম কি? ভারতের নবীনতম রাজ্য, ভারতের নবীনতম রাজ্যের নাম হচ্ছে অপশন সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য 2014 সালে গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 2014 সালে, নবীনতম। তেলেঙ্গানা অপশনে না থাকলে তাহলে উত্তর হবে ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ড না থাকলে হবে উত্তরাখণ্ড, তা না হলে ছত্তিশগড়। তাহলে একদম নবীনতম তেলেঙ্গানা, তারপরে নবীনতম ঝাড়খণ্ড, তারপরে নবীনতম উত্তরাখণ্ড, এবং তারপর নবীনতম, চতুর্থ নবীনতম হচ্ছে ছত্তিশগড়। তিন বিঘা করিডর কোন দেশের সীমানায় অবস্থান করেছে? 3 বিঘা করিডর ভারত এবং বাংলাদেশের সীমান্তে অবস্থান করেছে, অর্থাৎ কুচবিহার জলপাইগুড়ি জেলার কাছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে 3 বিঘা করিডর অবস্থান করেছে। তাহলে কোন দেশ? অপশান বি হচ্ছে অপশান, বাংলাদেশের সাথে। এবং 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে, ছিটমহল বিনিময়ের মাধ্যমে এই 3 বিঘা করিডর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাকে সমাধান করা হয়েছে। সর্বাধিক রাজ্যকে স্পর্শ করেছে ভারতের কোন রাজ্য? সর্বাধিক রাজ্যকে স্পর্শ করেছে কোন রাজ্য? অপশন কি রয়েছে? পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। অপশন সি হচ্ছে আনসার। তাহলে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ রাজ্য এরকম জায়গায় অবস্থান করেছে, এবং উত্তরপ্রদেশ রাজ্যকে 8টা রাজ্য স্পর্শ করেছে, অর্থাৎ সর্বাধিক সীমান্তবর্তী রাজ্য রয়েছে উত্তরপ্রদেশে। তাহলে 8টা রাজ্য কি কি আছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার। তাহলে এই 8টা রাজ্য উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার। এই 8টা রাজ্যের সীমান্ত উত্তরপ্রদেশের সঙ্গে রয়েছে, সর্বাধিক 8টা। এর থেকে আর বেশি রাজ্যের সঙ্গে স্পর্শ করা রাজ্য ভারতে নেই। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত একটি বিতর্কিত দ্বীপের নাম কি? ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত একটি বিতর্কিত দ্বীপের নাম হচ্ছে নিউমোর বা পূর্বাশা। নিউমোর বা পূর্বাশা দ্বীপ হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে বিতর্কিত দ্বীপ। এটা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরে নুড়ি পলিবালি সঞ্চিত হয়ে তৈরি হয়েছে, এবং এই দ্বীপ নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সমস্যা। এই কারণে বলা হয়েছে ভারতেরও কেউ এখানে বাস করবে না, বাংলাদেশেরও কেউ বাস করবে না, অর্থাৎ নিউমোর বা পূর্বাশা দ্বীপ ফাঁকা পড়ে রয়েছে যেহেতু বিতর্কিত দ্বীপ। তাহলে এই ছিল আজকে আমাদের ইন্ডিয়ান ম্যাপের দ্বিতীয় ক্লাস। তাহলে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের A to Z জিএস সেন্টারে জিওগ্রাফি সহ আরও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস চ্যাপ্টার অনুযায়ী পরপর করানো হয়।
সবাইকে ধন্যবাদ।